অভিনেত্রী রিয়া সেন প্রয়াত, মোটে 22 বছর বয়স। স্বামী উদয়ন সেন গলা টিপে হত্যা করেছে রিয়াকে। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিল রিয়া। সন্ধ্যা 6:30 বাজলেই স্টার জলসায় পরপর মেগা শোপে রিয়াকে দেখত দর্শক। কোথাও কমলিনী, কোথাও শ্রীলেখা, আবার কোথাও সুজাতা। প্রতিটি চরিত্রই মন কেড়ে নিত 8 থেকে 80 দর্শকদের। শান্ত মিষ্টি স্বভাবের গৃহবধূর ভূমিকায় রিয়া সহজেই পৌঁছে যেতে পেরেছিল আম জনতার কাছে। তবে কমলিনী চরিত্রটি রিয়াকে লাইমলাইটে এনেছিল। সবে 6 মাস হয়েছে বিয়ে হয়েছিল উদয়ন সেনের সাথে। কেসের তদন্তের ভার পড়েছে ইন্সপেক্টর অরিত্র মুখার্জির ওপর। রিয়াকে অরিত্রও অনেকবার টিভিতে দেখেছে। ছুটির দিনে মা আর বউ যখন সিরিয়ালে বুঁদ হয়ে থাকত, তখন ইচ্ছে না করলেও অনেক সময় অরিত্র চোখ চলে যেত টিভির পর্দায়। তবে রিয়াকে দেখলে চোখ সরানো সত্যিই একটু মুশকিল ছিল। কি যেন ছিল একটা মেয়েটার মধ্যে। উদয়ন স্বীকার করেছে নিজের অপরাধের কথা। তারপরই ব্যস্ত হয়ে পড়েছে ঘর গোছাতে। সোফার কুশন থেকে শুরু করে খাটের বেড কভার সব কিছু পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়েছে উদয়ন। ওর ভাবগতিক একটু অস্বাভাবিক ঠেকল অরিত্রর কাছে। অরিত্র এগিয়ে গেল উদয়নের দিকে। কি এত গোছগাছ করছেন উদয়নবাবু? ভাবলেশীন ভঙ্গিতে উদয়নের উক্তি। সব কিছুই তো কমলিনীর জন্যে। 6:30 বাজলেই তো আসবে আমার কমলিনী। কমলিনী তো আপনার স্ত্রী রিয়ার একটা চরিত্রের নাম, কিন্তু আপনি নিজেই তো রিয়াকে খুন করেছেন। হ্যাঁ, করেছি তো। রিয়া আর কমলিনী তো এক নয়। জানেন, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, ইচ্ছেও করতো না সেভাবে। আজকালকার আধুনিকা মেয়েদের ঠিক পছন্দ হতো না আমার। আমি চাইতাম এমন মেয়েকে বিয়ে করব যার স্নিগ্ধতায় ভরে উঠবে আমার গোটা জীবন। একদিন মা সন্ধ্যায় টিভি চালিয়ে বসে সিরিয়াল দেখছিল। মায়ের হাতে বানানো টিফিন খাবো বলে টিভির ঘরে গিয়ে বসলাম। সেদিন প্রথম আমি কমলিনীকে দেখলাম। দেখে মুগ্ধ হলাম। মনে মনে ভাবলাম, বিয়ে যদি করতেই হয় একেই করব। মাকে নিজের মনের ইচ্ছের কথা জানালাম। তখন তো বুঝিনি কমলিনীর মা আর আমার মা ছেলেবেলায় একই স্কুলে পড়তো। মা বলল, মেয়েটি কিন্তু অভিনেত্রী, তোর আপত্তি নেই তো? আমি বললাম, ও কমলিনী তো, তাহলেই হবে। মা হেসে বলল, হ্যাঁ রে, ওই তোর কমলিনী। আমি চাইতাম আমার স্ত্রী ঘরে থেকে আমার সংসার সামলাবে, কিন্তু কমলিনীর জন্যে সমস্ত আগল খুলে দিলাম। হোক না অভিনেত্রী, দিনের শেষে ওই তো আমার কমলিনী। বিয়ে হলো আমাদের, কিন্তু যত দিন যেতে থাকলো আমি বুঝতে পারলাম ও কমলিনী নয়। কমলিনীর সাথে কোথাও ওর মিল নেই। ওকে জিজ্ঞেস করলে হেসে বলতো, হ্যাঁ তুমি কি পাগল নাকি? আমি কমলিনীর মতো হতে যাব কোন দুঃখে শুনি? আমি তো রিয়া। হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর, ঘোমটা টানা শান্ত সুন্দর কমলিনীকে আমি কোথাও খুঁজে পেলাম না। তার পরিবর্তে রিয়ার উদ্ধত ব্যবহার, খোলামেলা পোশাক দেখে গা গুলিয়ে উঠত আমার। কমলিনী সাজতে বললেই মেজাজ সপ্তমে চড়ে যেত ওর। ওর চোখ দেখে ভয় পেতাম আমি। কোথায়, কমলিনী তো কখনো এভাবে তাকায়নি আমার দিকে। বুঝতে পারলাম কমলিনীর খোলস পরে রিয়া ঠকিয়েছে আমায়। কিন্তু আমি তো এরকম জীবন চাইনি। কমলিনীকে নিয়ে একটা সুন্দর জীবন চেয়েছিলাম। একদিন ওর হাতে পায়ে ধরে বললাম, প্লিজ তুমি কমলিনীকে আমার কাছে ফিরিয়ে দাও। ও আমার কথা শুনে হো হো করে হেসে বলল, হ্যাঁ কমলিনী মরে গেছে। শুনে শিউরে উঠলাম আমি। অথচ রোজ সন্ধ্যায় টিভির পর্দায় কমলিনী আসতো। তাহলে কেন মিথ্যে বলছে মেয়েটা? তখন বুঝলাম ওকে সরিয়ে দিলে তবেই কমলিনী ফিরবে আমার কাছে। এই ভেবে কাল যখন ঘুমিয়েছিল, গলার নুলিটা শক্ত করে টিপে ধরলাম। ও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নখ দিয়ে আমায় ক্ষত বিক্ষত করেছিল। এই দেখুন আমার মুখে আঁচড় দিয়ে কি অবস্থা করেছে। কিন্তু একসময় হার মেনেছিল।
ওর নিথর দেহটা দেখে নিশ্চিত হয়েছিলাম আমি, এবার কমলিনী আসবে, আমি জানি। তাই তো এত আয়োজন। উদয়নের কথা শেষ হওয়ার পর 5 মিনিট কোনো কথা বলতে পারেনি অরিত্র। সহকারী অফিসার মৃন্ময় বলল, কি এত ভাবছেন স্যার? জেলে ঢোকান বদমাসকে, বউকে মেরে আবার ঢাক পিটিয়ে বলা হচ্ছে। অরিত্র বলল, আগে ওর চিকিৎসার প্রয়োজন মৃন্ময়, তারপর না হয় শাস্তির কথা ভাবা যাবে। উদয়নকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও নিজের ভালোবাসাকে নিজেই গলা টিপে মেরেছে। এটা নিজে যেদিন বুঝবে সেদিন হয়তো নিজেকেও শেষ করে দেবে। উদয়নকে পুলিশের গাড়িতে তোলা হলো। প্রথমে তো কিছুতেই উঠবে না, পরে যখন বলা হলো কমলিনী অপেক্ষা করছে ওর জন্যে, তখন রাজি হলো। অরিত্র মৃন্ময়কে বলল, তুমি বেরিয়ে যাও, আমি একটু পরে আসছি। উদয়ন গাড়িতে উঠে অরিত্রর দিকে হাত নেড়ে বলল, বলেছিলাম না কমলিনী আসবে, এখন ওর কাছেই যাচ্ছি, আসি তাহলে। এই বলে হাত জোড়ো করে অরিত্রকে নমস্কার জানালো। উদয়নের চলে যাওয়াটা দাঁড়িয়ে দেখছিল অরিত্র। মনটা হঠাৎ করে ভারী হয়ে গেল। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ফাঁকা বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো রিয়ার ছবির দিকে তাকিয়েছিল অরিত্র। সাদা শাড়িতে মোহময়ী লাগছিল রিয়াকে। অরিত্র ভাবছিল, কি দোষ ছিল মেয়েটার, অথচ কিভাবে মরতে হলো। ভাবতে ভাবতে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল ছিল না। হঠাৎই শুনল পেছনে কে যেন দাঁড়িয়ে বলছে, আমি বাঁচতে চেয়েছিলাম জানেন। কথাটা শুনে চমকে ফিরে তাকাতেই অরিত্র দেখল রিয়া দাঁড়িয়ে রয়েছে মাত্র কয়েক হাত দূরে। অবিকল যেন দেওয়ালে টাঙিয়ে রাখা ছবিটি থেকে বেরিয়ে এসেছে। শুকনো হেসে রিয়া বলল, খুব বড় অভিনেত্রী হতে চেয়েছিলাম। অল্প দিনের মধ্যেই যখন লোকে চিনতে শুরু করলো, তখন বড় হওয়ার লোভটা আরও বেড়ে গেল। কিন্তু বাঙালি বাড়িতে যা হয় আর কি, সরকারি চাকুরে পাত্র পেয়ে বাবা মা বলল বিয়ে করে নিতে। আমি বললাম, আমি কিন্তু অভিনয় ছাড়তে পারবো না। তখন বলল, না রে মা, তোর কোনো চিন্তা নেই, ছেলে তোর অভিনয় দেখেই তোকে পছন্দ করেছে। তোর কমলিনীর চরিত্র ওর খুব পছন্দের। নিশ্চিন্ত হয়ে বিয়ের পিঁড়িতে বসলাম। কিন্তু কিছুদিন পর বুঝলাম উদয়ন মানসিকভাবে সুস্থ নয়। আমি সব সময় কমলিনীর মতো আচরণ করব এটাই ও চাইতো। আমার মধ্যে কমলিনীকে খুঁজত, কিন্তু আমি তো সম্পূর্ণ আলাদা একটা মানুষ। কমলিনীর মতো ধৈর্য, শান্ত স্বভাব কোনোটাই আমার ছিল না। সারাক্ষণ ঘোমটা টেনে শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়ানোর মতো মেয়ে আমি ছিলাম না। অনেক বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই বুঝতে চাইতো না। শুধু বলতো, কমলিনীকে ফিরিয়ে দাও। কি করে দিই বলুন তো? তারপর ভাবলাম, এভাবে চলতে পারে না। ওর সুখের জন্যে নিজের সত্তাকে খুন করতে পারবো না আমি। আমি বুঝেছিলাম আমাকে আমার মতো করে বাঁচতে দেবে না উদয়ন। কমলিনী সাজিয়ে রেখে দেবে সারা জীবন। 2-1 দিন সেজেওছি জানেন, কিন্তু পরে বিরক্তি এসে গিয়েছিল। ভাবলাম ডিভোর্স দেব। ইস, যদি আর একটু আগে ভাবতাম তাহলে এইভাবে জীবনটা শেষ হয়ে যেত না। কত ইচ্ছে ছিল দেশ জোড়া নাম হবে আমার, কিন্তু আজ দেখুন শুধুমাত্র সংবাদপত্রের শিরোনামেই থেকে গেলাম। কয়েকদিন বাদে লোকে ভুলেও যাবে আমায়। পর্দায় নতুন কমলিনীকে দেখে ওতেই অভ্যস্ত হয়ে যাবে সবাই। শুধুমাত্র আমিই ঠকে গেলাম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যে। তবে এটা ভেবে ভালো লাগছে যে উদয়নের কমলিনী আজ আমার সাথেই পুড়ে ছাই হয়ে যাবে চিরদিনের মতো। ও সারা জীবন ছটপট করবে কমলিনীকে এক ঝলক দেখার জন্যে, কিন্তু পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। ভালোই শাস্তি দিলাম, কি বলেন? অরিত্রর মুখ থেকে কথা বেরোচ্ছিল না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল অরিত্রর। স্যার, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? চেনা কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকাতেই অরিত্র দেখল মৃন্ময় দাঁড়িয়ে। তুমি থানায় যাওনি? উদয়নকে হাসপাতালে দিয়ে ফেরার সময় দেখলাম আপনার গাড়ি দাঁড়িয়ে, তাই দেখতে এলাম। আপনি এত ঘামছেন কেন স্যার? শরীর খারাপ লাগছে? আরে না না। কপালের ঘাম মুছে
দেওয়ালের দিকে তাকিয়ে অরিত্র দেখল নায়িকা ছবিতেই বন্দী। তবে কি সব মনের ভুল ছিল? একটু বেশি ভাবছিলাম বলেই কি এরকম হলো? নিজের প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না অরিত্র। উদয়নের মা এই ঘটনার পর থেকেই বাগরুদ্ধ। মাসখানেক পর ওনার সাথে যোগাযোগ করা হলে উনি বলেছিলেন, ছোট থেকে একটা আরশোলা পর্যন্ত মারার সাহস ছিল না বাবুর। এখনো বিশ্বাস হচ্ছে না ও একটা জল জ্যান্ত মেয়েকে মেরে ফেলেছে। আমি চাই ওর শাস্তি হোক, তবে তার সাথে এটাও চাই ও সুস্থ হোক। কেন যে বলতে গিয়েছিলাম রিয়াই ওর কমলিনী। ছেলেবেলার বান্ধবীকেও হারালাম, কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? কলমে দেবযানী গুহ, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।